মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণকে দেখে রায় ভীষণ রেগে গেছে, ওর মুখোমুখি হতে চাইছে না। অনির্বাণও ছাড়বার লোক নয়, সে রায়কে জোর করে চেপে ধরেছে। ওকে বলছে, দেখো, সকলে বিশ্বাস করেছিল যে রায় আর পৃথিবীতে নেই, কিন্তু আমি সে কথা মানতে পারিনি। আমি 1 মাস ধরে তোমায় পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিলাম, অনেক দূরে তোমার থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো আমাদের মধ্যে এমন কিছু একটা আছে যার টানে আমরা একে অপরের কাছে বারবার ফিরে আসছি। রাই ওকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, তুমি এখান থেকে সরে যাও, তুমি আর আমার কাছে অভিনয় করতে এসো না, তোমার সবটাই অভিনয়। কিন্তু অনির্বাণ বলছে, দেখো, তুমি বৌমনিকে জিজ্ঞেস করো, স্রোতকে জিজ্ঞেস করো, আমি বারবার ফিরে এসছি। সকলে যখন বিশ্বাস করেছিল যে তুমি আর নেই, আমি ভেবেছিলাম আমি যদি বেঁচে থাকি তাহলে আমার রাইও বেঁচে থাকবে। ওখানে রয়েছে স্রোত, বৌমনি, আর যে পরিবারে রাই ঠাঁই পেয়েছিল সেই পরিবারের বড় বউ ছিল। অবাক হয়ে তাকিয়ে দেখছে এদের অবস্থা। রাই কিছুতেই মেনে নিতে পারছে না। ও বলছে যে, অনির্বাণ, তুমি আর আমার সাথে কোনো রকম সম্পর্ক জড়ানোর চেষ্টা করো না। আমি জানি তুমি কি বলতে চাইবে, আবার আমাকে একটা সুযোগ দাও, আবার আমাকে ক্ষমা করে দাও। আমি বারবার তোমার কাছে ফিরে গেছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি সেই একই ভুল করে গেছো। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। অনির্বাণ বলছে, রাই, তুমি আমাকে একবার ক্ষমা করে দাও, মন থেকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবন থেকে বহু দূরে চলে যাব, আর সারা জীবনেও তোমার মুখোমুখি হব না, তুমি নিজের মতো বাঁচবে। রাই বলছে, আমি ক্ষমা করে দিলেই তুমি চলে যাবে আমার কাছ থেকে? আচ্ছা, আমি যদি মন থেকে না ক্ষমা করি? বলল, তুমি যদি সেটাই শুনতে চাও তাহলে শোনো, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, এবার যাও, চলে যাও। কিন্তু অনির্বাণ তাও যেতে চাইছে না। স্রোত ভাবছে যে অনির্বাণদা এরম কেন করছে। বৌমনিকে বলছে, দেখো, ওদের ভুল বোঝাবুঝিটা কেটে যেতে দাও। অনির্বাণ একটা করে কবিতার লাইন উচ্চারণ করছে। রাই বলছে, তুমি আর ওইসব কথা একবারে আমার কাছে বলবে না। তুমি আবার আমাকে তোমার ভালোবাসার কথা দিয়ে ভোলাতে চাইছো, আমি আর ভুলবো না। তুমি আমাকে এত অসম্মান করেছো, এত অপমান করেছো, আমি কোনো কিছুই ভুলতে পারি না। রাই চলে এসছে স্রোতের কাছে, বলছে, দেখ, আমি এই লোকটার জন্য নিজে আড়ালে ছিলাম, আমি তাই তোদের কাছে আসতে পারিনি, লুকিয়েছিলাম। এই লোকটাই যত নষ্টের গোড়া, আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি। আমি চেয়েছিলাম সংসার করতে, ভালোবেসে সংসার করতে, কিন্তু আমাকে করতে দেয়নি। আমার এই আজ অবস্থার জন্য দায়ী এই অনির্বাণ সেন। ও যদি দলিলটা লিখে না দিত তাহলে আজকে এই অবস্থা আমার হতো না। অনির্বাণ অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রায় কিছুতেই বুঝছে না। বলছে যে, তুমি আমাকে সব সময় সন্দেহর চোখে দেখেছিলে। কেন করেছিলে? তোমার স্বভাবটাই এরকম, তোমার মধ্যে দুটো সত্তা কাজ করে, একটা হচ্ছে ভালো মানুষ, আর একটা হচ্ছে সন্দেহবাতী মন। না হলে তুমি ধরো আমাকে সেই অফিসে চুরি গেছে টাকা, তার জন্য ভাবলে কি যে নিম্ন মধ্যবিত্ত ওই পরিবারের মেয়েটিই চুরি করেছে, তুমি আমাকে চোর বললে। কেন বললে? তোমার ওই সন্দেহবাতিক মন, তোমাকে সকলে ইউজ করে। তুমি ইচ্ছে করে হয়তো করো না, কিন্তু অনেকে আছে যারা তোমাকে ব্যবহার করে কার্যসিদ্ধি করার চেষ্টা করে। এই যে তুমি কোয়েলকে বিয়ে করবে বলেছিলে, আমি জানি তুমি আমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে, তুমি কিন্তু একসাথে দুজন মানুষকে ঠকাচ্ছিলে। কোয়েলকেও ঠকিয়েছো, আমাকেও ঠকিয়েছো। তুমি বলতে পারো যে আমি কোয়েলকে আশ্রয় দিয়েছিলাম, তুমি থাকতে দাওনি, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ওকে আশ্রয় দিয়েছিলাম। তাহলে সেই বিশ্বাসের জায়গাটা টলে গেল কী করে? সবাই বলেছিল যে থাকতে দিস না কোয়েলকে, কারণ অনির্বাণের প্রাক্তন স্ত্রীও, ওরা যদি কাছাকাছি আসে, ওদের পুরনো স্মৃতি যদি ঝালিয়ে নিতে চায়, তখন তোর সংসারটা ভেঙে যাবে। কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করিনি, আমি তোমাকে ভরসা করেই ওকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখোনি, আমার বিশ্বাসটাকে টলিয়ে দিয়েছিলে। এমনকি বাচ্চার খাবারও নাকি আমি চুরি করে নিচ্ছি, এত বড় অপবাদ তুমি দিয়েছিলে। আর কত কী করেছো, সেসব মনে করলেও আমার ঘেন্না করে। তুমি ভাবলে যে আমি সৌর্যের গার্লফ্রেন্ড ছিলাম,
ওর সাথে বিয়ের আগে সময় কাটিয়েছি, সেই জন্য ওর বাচ্চার মা হতে পারি। এই সন্দেহ তুমি আমাকে করলে, কেন করেছো তুমি? আর তুমি বুঝে গেছো না আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য বারবার ফিরে আসছো। একটার পর একটা কবিতা আবৃত্তি করে যাচ্ছে অনির্বাণ। আর স্রোত বৌমণিকে বলছে, কেন অনির্বাণদা এইসব কথাগুলো বলছে? তখন ওই বাড়ির বড় বউ বলছে, শেষের কবিতা পাঠ করছে, যদি রায়ের মনটা ফেরে ওর প্রতি। রায় কিছুতেই শুনবে না। তুমি থামো, তুমি এইসব কথা বলো না। রায়কে মাঝে মাঝে কাছে টেনে নিচ্ছে, অঝরে কাঁদছে, বলছে তুমি আমাকে মন থেকে একবার ক্ষমা করে দাও, তাহলে আমি দেখো সারা জীবনের জন্য চলে যাব, এত দূরে চলে যাব যে তুমি আমাকে আর কোনো দিন তোমার চোখের সামনে দেখতে পাবে না। তুমি একটু বিশ্বাস করে দেখো, তুমি তোমার মতো জীবন কাটাবে। দেখো আমি তো মুম্বাই চলেই যাচ্ছিলাম, আর তুমিও সেই গাড়ি করে যাচ্ছিলে তোমার পাহাড়ে উদ্দেশ্যে, কিন্তু দেখো আমাদের ডেস্টিনি আমাদের আবার কাছাকাছি নিয়ে চলে এলো। তুমি হারিয়ে গেলে, পুলিশ আমাকে ফোন করেছিল, তাই জন্য আমি অবাক হয়ে ছুটে এসেছিলাম। কোথায় গেলে তুমি? তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি। রাই কিছুতেই ওর কথা শুনতে চাইছে না, বলছে একবার তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমার সাথে সংসার করতে ডাকছি না, তোমাকে বলছি না তুমি আমার সব ভুলগুলো মাফ করে দিয়ে আমার সাথে আবার এসো। এই কথা তো আমি অনেকবার বলেছি, তুমি শুধু আমাকে একবার ক্ষমা করে দাও। ও বলছে, ও শুধু ক্ষমা করলেই হয়ে যাবে? আর কতবার ক্ষমা করবো? বলছে একবার মন থেকে করো। তুমি তো মন থেকে করছো না। বলছে তুমি কি করে বুঝবে যে আমি মন থেকে করছি না এমনি এমনি করছি? বলছে আমি ঠিক বুঝতে পারবো। তারপর হঠাৎ রায়ের কি মনে হয়েছে, ও ওকে বলল, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এবার তুমি কি করে বুঝলে যে আমি মন থেকে করছি কি না? অনির্বাণ বলল, আমি তোমার চোখ জানি, আমি তোমার মন জানি, তুমি কি বলতে পারো তোমার সত্যিটা জানি, তোমার মিথ্যেটা জানি। তাই তুমি যে মন থেকে ক্ষমা করেছো সেটা আমি বুঝতে পারছি। দেখো আমাদের সব কিছু মিথ্যে হতে পারে না। আমাদের ভালোবাসা যেরকম সত্যি, আমাদের অপ্রেমও তেমনই সত্যি, আমাদের দূরত্ব তেমনই সত্যি, আমাদের কাছাকাছি আসাটাও সত্যি, আমার সন্দেহবাতিক যে অবস্থাটা হয় সেটাও সত্যি। আমরা এই সত্যি অসত্যি দুইয়ের মাঝে রয়েছি। রায় কিছুতেই ভুলতে পারছে না সেই অতীতের কথাগুলো। ওর যে অবস্থা হয়েছিল তার জন্য অনির্বাণ অনেকটাই দায়ী। ও বলছে, তুমি আসলে বুঝতে পেরে গেছো যে রায়ের দুর্বলতাটা কী। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ঘেন্না করি। আজও তোমায় ভালোবাসি, সেই জন্য তুমি বুঝতে পেরে গেছো, তাই বারবার ছুটে আসছো। বলছে দেখো আমি তোমাকে খোঁজার চেষ্টা করেছিলাম, যখন সবাই বলেছিল যে রাই আর নেই, কিন্তু আমি ভেবেছিলাম রাই নিশ্চয়ই আছে। আমি বেঁচে থাকলে রাইও বেঁচে আছে। দেখেছিলাম নীলু, ওর মা, দাদা একটা ঘরে আছে, ওর মায়ের শরীর খারাপ, ও আশ্রয় দিয়েছে ওখানে। ওরা রায়কে নিয়ে ফিরে যাবে। নীলু বলছে, দেখো আমার মনে হচ্ছে অনির্বাণদা আবার মিষ্টি মিষ্টি কথা বলে দিদিভাইয়ের সাথে প্যাচ আপ করার চেষ্টা করবে। তখন ওর দাদা বলছে, তোর তাতে কি, তুই যেখানে আছিস সেখানে বস থাক। ও যেতে চেয়েছিল ঘরে মাকে খবরাখবর দেবে বলে। বলছে খবরদার তুই এখান থেকে যাবি না, তুই যা ডেঞ্জারাস মেয়ে, তোকে আমি একদম বিশ্বাস করি না, তুই রায়ের অনেক ক্ষতি করে দিতে পারিস, তুই জামিনে ছাড়া পেয়ে আছিস। বলছে দাদা ভাই বিশ্বাস কর আমি কিছু করিনি। বলছে ও তুই কিছু করিসনি তাই না? হ্যাঁ, সবটাই ঘটনাচক্রে হয়েছে। তুই এই যে সূর্যদের বাড়ি গেলি, সেখানে ননদকে পাচার করার চেষ্টা করলি, সেটাও ঘটনাচক্রে। এই যে রায়কে কিডন্যাপ করার প্ল্যান, সেটাও ঘটনাচক্রে। তুই কোয়েলের সাথে থাকলি, অনির্বাণের বাড়ির দলিলটা নিতে চাইলি, সেটাও ঘটনাচক্রে। বলছে হ্যাঁ সেটাই ঠিক। বলছে ওই একটা শকুনি উকিলকে দিয়ে তুই নিজে ছাড়া পেলি জামিনে, নিশ্চয়ই এমন কিছু দিয়েছিস যার জন্য তোকে ও ছেড়ে দিল। বলছে দাদা ভাই তুই এইসব কথা বলবি না, ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে। ও চায় না রায়ের সাথে অনির্বাণের প্যাঁচাপ হোক। বলছে যে দিদিভাই দেখবে আবার ভুল করে ফেলবে, ওই সন্দেহবাতিক লোকটা দিদিভাইকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার দেখবে কিছুদিন পর ফিরে আসবে। তাই দিদিভাইকে তুমি কিছুতেই যেতে দিও না, তাহলে দিদিভাই আবার ভুল করে ফেলবে। সেই সময় আমরা দেখেছি চলে এসছে স্রোত বৌমণি। ওরা এসে বলছে যে ওই ঘরে অনির্বাণ আর রায় দুজনে মিলে
কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে বোঝাপড়া করছে। তখন ওর মা বলছে, "এই বাড়িতে আমরা আছি, ভদ্র পরিবার, এখানে ঝামেলা ঝঞ্ঝাট করার কী দরকার ছিল? বরং বাড়ি গিয়ে ওরা বোঝাপড়া করত। বোঝাপড়ার কী দরকার?" এইসব বলতে চাইছে। নীলু বলছে, "আবার সেই একই, দিদিভাইকে নিয়ে যাবে, দিদিভাই আবার ফিরে আসবে, কত অসম্মান হবে।" তখন স্রোত বলছে, "তুই ভাবছিস কেন? তুই সব কথার মধ্যে থাকছিস কেন?" তখন স্রোতকে বলল, "তুইই বা থাকছিস কেন ওদের কথার মধ্যে?" এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে। নীলু অহেতুক ওদের ভেতরে ঢুকে পড়ছে। ওর মন থেকে যেন চাইছে না। বলছে, "তোর কি? তুই তো জামিনে ছাড়া পেয়ে আছিস।" ওর মা বলছে, "তুই কিন্তু ভাবিস না যে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তোকে আমি আশ্রয় দিয়েছি। ওই বাড়িতে থাকতে দিয়েছি। তার মানে এই না তুই যা খুশি করবি। তুই জামিনে ছাড়া পেয়ে আছিস। আমি তোকে আশ্রয় দিয়েছি কেন জানিস? কারণ তুই না হলে আরও অন্ধকারে তলিয়ে যেতিস। আমি সেটা হতে দিতে চাইনি। সেই জন্যই তোকে বাড়িতে থাকতে দিয়েছি। রায়ের জীবনটা তুই নরক করে দিয়েছিস। কেন করেছিলি? যত রকম খারাপ হয় তুই রায়ের সাথে করে গেছিস। আর অনির্বাণের সাথে যদি রায়ের আবার নতুন করে সম্পর্কটা জোড়া লাগে, তাতে তোর অসুবিধেটা কোথায়?" ওদিকে অনির্বাণ অনেকটা মানিয়ে নিয়েছে রায়কে। রায় বলছে যে, "যেদিন তোমাকে আমি এই বাড়িতে দেখেছিলাম প্রথম, সেদিন আমি বুঝেছিলাম আমি হয়তো হেরে যাচ্ছি। আবার আমার ভালোবাসা যেন সামনে দেখতে পাচ্ছি। এক এক করে তোমরা সকলে আমাকে ঘিরে ধরলে। আমি যেন আগুনে ঝাঁপ দিতে যাব, কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই তোমরা যেন ঘিরে ধরছো। কেন তোমরা এরকম করলে? আমি ভেবেছিলাম যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আর উপায় পেলাম না। সবাই তোমরা চলে এলে।" অনির্বাণ বলছে, "দেখো, তুমি যদি আগুনে ঝাঁপ দিতে চাও, আমি তোমার চোখের জল দিয়ে, আমার চোখের জল দিয়ে তোমার আগুনটা নিভিয়ে দেবো।" বলছে, "তোমার চোখের জলের তো একটা সীমা আছে। চোখের জল শুকিয়ে যায়, তখন কি করবে? সেই তো তুমি আগের মানুষ হয়ে যাবে। আমি বুঝেছি তুমি দুটো সত্তার মানুষ। তোমার যে সত্তায় তোমাকে কাঁদতে বাধ্য করলো, ওইভাবে তুমি কাঁদলে, এটা দেখে বুঝেছি তুমি ভালো মানুষ, একটা সৎ মানুষ। তাই তুমি কাঁদতে পারলে। কিন্তু তোমার ওই যে সন্দেহবাতিক মন বলছে, রাই, তুমি সব পুরনো কথা ভুলে যাও। ভুলে গিয়ে আমাকে আরেকবার ক্ষমা করে দাও। তুমি তো বললে, বলো, তুমি আমার সাথে আরেকবার সংসার করবে। এই কথাটা তো বললে।" বলছে, "আমি বলেছি ঠিক, কিন্তু তুমি তো আবার ভুলে যাবে। ভুলে গিয়ে আমার সাথে আবার খারাপ ব্যবহার করবে, আবার তুমি সন্দেহ করবে। তোমার সব কিছুই তো আমার চেনা, বলো। তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, অনেকবার ক্ষমা করেছি, কিন্তু আর কতবার করব?" ওকে বারবার ধরছে, ও ছাড়িয়ে নিচ্ছে, মান অভিমানে পর্ব চলছে, কিন্তু অনির্বাণ বারবার ক্ষমা চাইছে। বলছে, "দেখো, আমি সব ভুলে আবার নতুন করে তোমাকে নিয়ে আঁকড়ে বাঁচবো। তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। তুমি যদি না থাকো, আমি তাহলে কী নিয়ে বাঁচবো? তুমি বুঝতে পারো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না।" ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে, সেটা স্বীকারও করছে। ভালোবাসে, ঘৃণাও করে, একে অপর থেকে দূরে চলে যায়, কিন্তু আবার এক হয়ে যায়। এইভাবেই ওরা এগিয়ে চলেছে একে অপরের হাত ধরে। রাই আবার মেনে নিল। ওদের ডিভোর্স কেস হচ্ছে। অনির্বাণ বলেছিল, "আমি আসবো, এসে তোমাকে মুক্তি দিয়ে যাব।" কিন্তু শেষ পর্যন্ত রাই আরেকবার সুযোগ দিল অনির্বাণকে, এই শেষবারের মতো, যাতে ও আর কোনোদিন ভুল না করতে পারে। অনির্বাণ বলল, "আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না। আমি তোমাকে বলছি।" এবার যখন ওর মা সবটা শুনল, শুনে যে অখুশি হয়েছে তা না, নীলু লাফালাফি করছে। কেন ও দিদিভাই আবার অনির্বাণদার সাথে যাবে? আবার দেখবে ঝামেলা হবে। ওকে থামিয়ে দিচ্ছে সকলে। যদি রাই একবার বলে দেয়, থানা পুলিশ এইসব করে, যে ওকে মারার চেষ্টা করেছিল ওরই মায়ের পেটের বোন সম্পত্তির লোভে, তাহলে ওর যে কী হাল হবে ও ভাবতেও পারছে না। রায় কী করবে? নীলুকে কি ছেড়ে দেবে? কোয়েলকে ছেড়ে দেবে? নাকি ওদের বিরুদ্ধে আবার কেস শুরু করবে? অনির্বাণ তো নীলুকে ছাড়বে না বলেই দিয়েছে। বলেছে কলকাতা ফিরে গেলে ওর ব্যবস্থা করবে। নীলুর একটুও ভয় নেই, সমানে সকলের সাথে লড়াই করে যাচ্ছে। ওর কোনো দোষ নেই। কোয়েল ওকে ফাঁসিয়েছিল। কোয়েল যেহেতু একসাথে ছিল, তাই কোয়েল ওকে ইউজ করেছে। কিন্তু এটা তো সঠিক না। কোয়েলের মাথায় এসব বুদ্ধিই আসেনি। সমস্তটা ঘটিয়েছিল নীলু। এত অপরাধ যা ওদের সাথে ও মিশে গেছে, ভাবাই যায় না। এইভাবে আমরা দেখছি আস্তে আস্তে
রাই আর অনির্বাণের মধ্যে যত দূরত্ব ছিল সরে যাচ্ছে, এক হয়ে যাবে ওরা। নীলুর কী হবে দেখতে থাকবো। তোমাদের কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।